পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে কিয়েভে রাশিয়ার অন্যতম বড় বিমান হামলা, নিহত ৩। এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত পা বাঁধার ভিডিও ভাইরাল। এবারে জানিয়ে দিব গাজা নিয়ে মন্তব্য ২ ইসরায়েলি মন্ত্রীর উপর ব্রিটিশ নিষেধাজ্ঞা। আরও জানাবো অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান বিএনপি নেতা ফখরুলের। সর্বশেষ জানাবো প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো সক্রিয় চীনের ২ বিমানবাহী রণতরী। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। কিয়েভে রাশিয়ার অন্যতম বড় বিমান হামলা, নিহত ৩। ইউক্রেনের রাজধানী কিয়েভে চলমান যুদ্ধের ইতিহাসে অন্যতম বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওডেসা শহরে। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে, খবর দা আল জাজিরার। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া এক রাতে ৩১৫টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। তিনি রাশিয়াকে শান্তি চুক্তিতে বাধ্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক এই হামলাগুলোকে তারা রুশ বিমান ঘাঁটি এবং সেতুতে চালানো হামলার প্রতিশোধ হিসেবে দাবি করছে রাশিয়া। গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে ১,৪৫১টি ড্রোন এবং ৭৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করছে ইউক্রেনীয় বিমান বাহিনী। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন থেকে ড্রোন আক্রমণের আশঙ্কায় মস্কো, সেন্ট পিটার্সবার্গ সহ ১৩টি শহরের বিমানবন্দর থেকে রাতভর সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত পা বাঁধার ভিডিও ভাইরাল। দেশে ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউ ইয়র্ক বিমানবন্দরে এক ভারতীয় শিক্ষার্থী পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। সেখানে তার হাত পা বাঁধা হয়। এছাড়া তার পুরো শরীর মাটির সঙ্গে চেপে ধরে রাখেন কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, জানিয়ে ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির। এই ভিডিওটি করেন ভারতীয় আমেরিকান উদ্যোক্তা কুনার জৌন। তিনি জানিয়েছেন, ওই শিক্ষার্থীর সঙ্গে দাগী অপরাধীদের মতো আচরণ করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষার্থীটিকে চেপে ধরে আছেন ৪ পুলিশ সদস্য, যার মধ্যে ২ জন হাঁটু গেড়ে তার উপর বসেছিলেন। এরপর তারা তার হাত ও পা বেঁধে ফেলেন। ভিডিও ভাইরাল হওয়ার পর নিউ ইয়র্কস্থ ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। ওই প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলছেন, ওই সময় সেখানে প্রায় ৫০ জন মানুষ ছিলেন, কিন্তু কারোর কিছু বলার সাহস ছিল না। আমার মনে হয় তাকে মাটির সঙ্গে চেপে ধরা হয়েছিল কারণ সে কিছুটা উগ্র আচরণ করেছিল এবং সে দিশেহারা ছিল। কিন্তু কেন সে দিশেহারা হয়ে পড়েছিল আমি জানি না। কর্তৃপক্ষ বলছিল তারা হিন্দি ভাষা বোঝে না। সে হরিয়ানভি ভাষায় কথা বলছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো সহায়তা করতে পারবো না। তা সত্ত্বেও কাছাকাছি গিয়ে আমি এক কর্মকর্তাকে বলি, ওই শিক্ষার্থী কি বলতে চাইছে, আমি এ ব্যাপারে তাদের সহায়তা করতে পারি কিনা, কিন্তু তিনি আমাকে সহায়তা করতে দেননি। এর বদলে তিনি আরও পুলিশকে ডাকেন। গাজা নিয়ে মন্তব্য ২ ইসরায়েলি মন্ত্রীর উপর ব্রিটিশ নিষেধাজ্ঞা। গাজা উপত্যকা নিয়ে দেওয়া মন্তব্যের কারণে যুক্তরাজ্য ২ ইসরায়েলি কট্টর ডানপন্থী মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইতামার বেন গভির ও বেজালেল সোনমোটরিস এই ২ মন্ত্রী এখন থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষিদ্ধ থাকবেন এবং তাদের ব্রিটেনে থাকা যে কোনো সম্পদ জব্দ করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এই পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। ডেভিড ল্যামি বলেন, ইসরায়েলের অর্থমন্ত্রী সোনমোটরিস ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গভির চরমপন্থী সহিংসতা উস্কে দিয়েছেন এবং ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর জবাবে ইসরায়েল বলছে, একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রতিনিধি ও সরকারের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ গ্রহণ অত্যন্ত নিন্দনীয়। নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ডেভিড ল্যামি বলেন, এই কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। এ কারণেই আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি দায়ীদের জবাবদিহির আওতায় আনতে। তিনি আরও বলেন, আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তির, যাদের এই অঞ্চলের শাসনে কোনো ভবিষ্যৎ ভূমিকা থাকতে পারে না, সেই সঙ্গে মানবিক সহায়তা বৃদ্ধি ও দ্বিতীয় রাষ্ট্র সমাধানের পথ তৈরির জন্য কাজ করে যাচ্ছে। এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার জানিয়েছেন, এই
অগ্রহণযোগ্য সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাতে আগামী সপ্তাহে মন্ত্রিসভা বৈঠক করবে। গণমাধ্যমটি বলছে এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন গাজা উপত্যকায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েল সরকারকে চাপ দিতে সক্রিয় হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ের মতো অংশীদার দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য স্পষ্ট করে বলছে, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান বিএনপি নেতা ফখরুলের। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার বাস্তবতার ভিত্তিতে এই বিষয়টি পুনর্বিবেচনা করবে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, আমরা এখনও এপ্রিলের প্রথম দিকে নির্বাচন নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমরা আশা করি সরকার এই বিষয়টি বাস্তবতার আলোকে বিবেচনা করবে। অন্তর্বর্তী সরকার যে সময়ে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করছে তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, আমরা প্রথম দিনেই বলছি যে এই সময় নির্বাচনের জন্য ভালো নয়। রমজান মাস শেষ হবে, ঈদ হয়ে যাবে, তারপর কয়েকদিন পর নির্বাচন হবে। একটু ভাবুন, রমজান মাস জুড়ে প্রার্থী এবং রাজনৈতিক কর্মীরা কী ধরনের পরিস্থিতিতে পড়বেন। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, এখন থেকেই চিন্তিত যে প্রতিদিন ইফতার পার্টি আয়োজন করতে হবে, যা নির্বাচনী ব্যয় বাড়িয়ে দ্বিগুণ করবে। তিনি রমজান মাসে নির্বাচনী প্রচারণা চালানোর অসুবিধাগুলো তুলে ধরে বলেন, বিশেষত তীব্র গরম এবং বৃষ্টিপাত বা ঝড়ের আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, তীব্র গরমের কারণে নির্বাচনী সমাবেশের জন্য লোকজন জড়ো করা সম্ভব হবে না। প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো সক্রিয় চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী। প্রথমবারের মতো দুটি চীনা বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে সক্রিয় অবস্থায় দেখা গেছে। জাপান মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ঘটনাকে বেইজিংয়ের দূরবর্তী এলাকায় সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার চীনের শানদং রণতরী ও আরও 4টি যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত ওকিনোটোরি প্রবাল দ্বীপের কাছে জাপানের অর্থনৈতিক জলসীমার মধ্যে প্রবেশ করছে, যার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজও রয়েছে। এই জাহাজগুলো থেকে যুদ্ধবিমান ও হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণ করে। মন্ত্রণালয় আরও জানায়, শনিবার চীনের ওই 5টি যুদ্ধজাহাজের বহরকে তাইওয়ানের কাছে মিয়াকো দ্বীপ থেকে 550 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করতে দেখা গেছে। চীনের আরেকটি সক্রিয় বিমানবাহী রণতরী লিয়াও ওনিং ও তার বহরও গত সপ্তাহের শেষের দিকে জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করেছিল। পরে তারা প্রশিক্ষণে অংশ নিতে সেখান থেকে বেরিয়ে যায়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার বলেন, প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুটি চীনা বিমানবাহী রণতরী সক্রিয় অবস্থায় দেখা গেল। তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস চীনের উদ্দেশ্য হচ্ছে দূরবর্তী এলাকায় তাদের সামরিক কার্যক্ষমতা ও অভিযানের সক্ষমতা উন্নত করা। চীনের এ ধরনের নৌ ও বিমান কার্যকলাপ যুক্তরাষ্ট্র ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে এর মিত্রদের উদ্বিগ্ন করে তুলছে। জাপান ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, চীন চায় যুক্তরাষ্ট্রকে তথাকথিত প্রথম দ্বীপমাল অঞ্চল থেকে শুরু করে ফিলিপাইন পর্যন্ত থেকে সরিয়ে দিতে।